হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইনফাইনাইট ফিজিক্স। আজকে ক্লাস 9-এর বল ও গতির পার্ট 6 অর্থাৎ 6 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। এর আগে 5টা ক্লাস হয়ে গেছে। প্রথম থেকে আমরা 5টা ক্লাসের মধ্যে এতদিন পর্যন্ত আমরা কিন্তু বিভিন্ন টপিক কমপ্লিট করেছি। তো আজকে 6 নম্বর টপিকে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব সেটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র। মূলত এই নিউটনের দ্বিতীয় গতিসূত্র এবং এটাকেই পোস্টমর্টম করা হবে, কাটাছেঁড়া করা হবে। তারপর দেখো ভর ও ত্বরণের মধ্যে সম্পর্ক, বলের একক এবং স্পেশাল কেস নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র। তো পেশেন্স রেখে অবশ্যই কিন্তু ভিডিও বড় হবে, তোমরা অবশ্যই ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যত নোটিফিকেশান যা আছে সব কিছু অফ করে দিয়েই কিন্তু ক্লাসটা দেখতে শুরু করবে, তা না হলে কিন্তু ক্লাসটা দেখার কোনো ফায়দা নেই। এবং ক্লাসের সাথে সাথে তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে কিন্তু নোট ডাউন করতে থাকবে এবং নিজে হ্যান্ড রিটেন নোটস তৈরি করতে থাকো। তো চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। নিউটনের দ্বিতীয় গতিসূত্র। প্রথম আসে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, বইয়ে যেটা হুবহু লেখা আছে সেইটা নিয়ে আলোচনা করব। তোমরা দেখো বইয়ে কিন্তু নিউটনের 3টে গতিসূত্রের মধ্যে সব থেকে তোমাদের কাছে কষ্টকর মনে হবে কিন্তু এই নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা। আবারও বলছি, এটাই কিন্তু সব স্টুডেন্টদের নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা খুব কষ্টকর মনে হয়। তো বইয়ে যেটা ডেফিনেশন লেখা আছে সেটা আগে লিখছি, তোমরাও সেটা একটু রিমাইন্ড করো, বা বই যদি আশেপাশে থাকে তাহলে সেটা দেখো। কি বলেছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রে আমাদের ক্লাস টেক্সট বইতে যেগুলো আছে, কি লেখা আছে না, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, প্রযুক্ত বলের সমানুপাতিক। এবং ওই বল যেদিকে ক্রিয়া করে, ওই বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকে হয়, পরিবর্তনও সেই দিকে হয়। আবারও বলছি, এই সংজ্ঞাটা কিন্তু তোমরা হুবহু মুখস্থ করতে যাবে না, তাহলে কিন্তু এই সংজ্ঞা বেশি দিন কিন্তু থাকবে না তোমাদের কাছে। সংজ্ঞাটাকে ভালোবেসে পুঙ্খানুপুঙ্খ লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে তোমরা এই সংজ্ঞাটাতে কি বলতে চেয়েছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র সেইটা ভালো করে বোঝো। দেখো বলছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। আগেই আমরা জেনেছি যে ভরবেগ জিনিসটা কি না, ভর আর বেগের গুণফল। তাহলে এটুকুই আমরা জানলাম এখানে যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এই লাইনটুকুর মানে কি, যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এই কথাটার মানে হলো বল যত বাড়বে ভরবেগের পরিবর্তনের হারও তত বাড়বে। আবার বল যদি কমে তাহলে ভরবেগের পরিবর্তনের হারও কি হয়, তত কমে। তাহলে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক বলতে কি না, ভরবেগ সমানুপাতিক কথাটার মানে কি, ভরবেগ বাড়লে বল বাড়লে ভরবেগ বাড়বে, বল কমলে ভরবেগ কমবে। এটা গেল প্রথম লাইন। দ্বিতীয় লাইন বলছে দেখো, এবং ওই বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকে হয়। মানে কি, দেখো একটা ডায়াগ্রাম এঁকে বোঝাচ্ছি। মনে করো এখানে একটা ফুটবল আছে, ফুটবল। তো এই ফুটবলে এই দিকে বল প্রয়োগ করছো, সেই বলটার নাম দিলাম এফ। তাহলে এই ফুটবলের একটা তো ভর আছে, তো সেই ভরটাকে এম দ্বারা লেখা হয়। তো যেই বল প্রয়োগ করব তাহলে এর বেগ নিয়ে এ চলতে থাকবে, তো বেগ ধরলাম সাপোজ ভি। তাহলে এর যে ভরবেগটা হলো, ভরবেগকে লেখা হয় পি দ্বারা, পি দ্বারা ভরবেগকে লেখা হয়, এইটা মনে রাখবে তোমরা। ভরবেগকে লেখা হয় এই পি মানে হলো ভরবেগ। ভরবেগ ইংরাজি হলো মোমেন্টাম, মোমেন্টাম। ভরবেগকে পি দ্বারা লেখা হয়। তাহলে এই যে পিটা, এর পিটা কোন দিকে হবে? একটা জিনিস তো জানলাম যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, মানে ভরবেগ বাড়বে,
ফোর্স যত বাড়বে। এবার দেখো বলটা যদি এই দিকে প্রয়োগ হয় তাহলে ঠিক এর বেগটাও তো এই দিকেই যাবে, তাহলে ভরবেগের পরিবর্তনও কি হবে, সেই দিকেই যাবে। তার মানে বলতে চেয়েছে এটা, তো যেদিকে ফোর্স অ্যাপ্লাই হবে ওর ভরবেগের পরিবর্তনের যে দিকটা সেইটা কি হবে না, সেই একই দিকেই হবে। ফোর্স যেদিকে হবে ভরবেগ সেই দিকেই হবে। সিম্পল ব্যাপার। তাহলে এটাকে তোমরা একটু মনে রাখতে পারবে ডায়াগ্রাম এঁকে নিজেরা দেখো যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং ওই বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগ সেই দিকে ক্রিয়া করে। এবার একটু পোস্টমর্টম করি জিনিসটাকে। দেখো এই নিউটনের দ্বিতীয় গতিসূত্রটাকে এবার একটু পোস্টমর্টেম করতে হবে। আমরা যে বইয়ে যে সূত্রটা দেখেছি F=ma, বিভিন্ন বইতে বা সহায়িকায় বা অনেক সময় দেখবে আমাদের টিচাররাও কিন্তু F=ma এটাই বলছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ। এটা কিন্তু পুরোপুরি সঠিক নয়, এটা কিন্তু 80% সঠিক, 20% কিন্তু রং। ঠিক আছে, কেন 20% রং সেটা বলছি। নিউটন কিন্তু কখনোই বলেনি যে আমার দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ হলো F=ma। দেখো এ মানে কি, ত্বরণ। তো কোনো জায়গায় কিন্তু এই লাইনটাতে ত্বরণের কথা উল্লেখ নেই। এটা আমরা কাটাছেঁড়া করে এই F=ma ইকুয়েশনটা তৈরি করেছি যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। তার মানে ধরলাম কোনো বস্তুর ভরবেগ পি, তার পরিবর্তনের হার। হার মানে কি না, সব সময় টি দিয়ে ভাগ করলে সেটা হার বোঝায়। যেমন কোনো কিছু জিনিস সময়ের সাপেক্ষে যদি পরিবর্তিত হয় তাহলে সেটাকে আমরা বলবো কি না হার, সেই জিনিসটার পরিবর্তনের হার। দেখো তাহলে এই যে ভরবেগ পি এর যে পরিবর্তন, সেই পরিবর্তন ভালো করে বোঝো, এটা হলো পিটা হলো কি না ভরবেগ। এইবার এই পিটাকে ডেল্টা পি দ্বারা লেখা হচ্ছে। এটা যদিও তোমাদের সিলেবাসে নেই, তবুও আমি ডিপ কনসেপ্টে বোঝাচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এই ডেল্টা পি, ডেল্টাকে কেমনভাবে লিখবে না, ডেল মানে এরকম একটা বর মতো চিহ্ন দেবে বা ত্রিভুজের মতো চিহ্ন দেবে, দিয়ে এই যে পিটা লিখলে এইটা মানে হলো কি না ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, এইটা হলো ডেল্টা পি। ঠিক ডেল্টা পির নিচে যখন ডেল্টা টি দেবে তখন সেটা হয়ে যাবে কি না ভরবেগের পরিবর্তনের হার। ভালো করে দেখো নোটেশনগুলো তোমরা লিখতে থাকো। ভরবেগের পরিবর্তনের হার, প্রথমে পি লিখলাম ভরবেগ, তারপরে লিখলাম কি ডেল্টা পি। ডেল্টা পি এটাকে বলা হয় ডেল্টা পি, ডয়েকার ল টয়াকার, ডেল্টা পি, ডয়েকার ল টয়াকার, ডেল্টা এই চিহ্নটার নাম ডেল্টা পি। সেটা হলো কি ভরবেগের পরিবর্তন। তারপর ডেল্টা পি বাই ডেল্টা পি টি সমান ভরবেগের পরিবর্তনের হার। তাহলে এই ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তো ধরলাম এফ বল প্রয়োগ হচ্ছে, তো প্রযুক্ত বলের সমানুপাতিক মানে এটা সমানুপাতিক চিহ্ন দিয়ে কি লিখব, ডেল্টা পি বাই ডেল্টা টি। এই পর্যন্ত নিউটন বলে গেছে যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং ওই বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগ সেদিকে ক্রিয়া করে। এটা তো ডিরেকশন বা দিকের ব্যাপার। এবার আমরা জানি কি না সমানুপাতিক চিহ্নকে তুলতে গেলে সবসময় একটা ধ্রুবক লাগাতে হয় বা কনস্ট্যান্ট লাগাতে হয়। তো সেটা লিখলাম কি F=k ডেল্টা পি, F=k ডেল্টা পি বাই ডেল্টা টি যেমন ছিল, এইটা হলো। এবার দেখো এই ডেল্টা পি বাই ডেল্টা টির পাশে যে কে আছে, কে এর মান যদি আমরা 1 ধরি, যদি কে এর মান যদি 1 ধরি তাহলে F= হয়ে যাবে কি না ডেল্টা পি বাই ডেল্টা টি। এইটা হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ। এইবার আমরা দেখব এখান থেকে কিভাবে F=ma এইটা আসছে। এটা কিন্তু গাণিতিক রূপ নয়, এটা আমরা আমাদের ক্লাস 9-এর জন্য যতটুকু দরকার সেইটার জন্য কিন্তু এই সমীকরণটা আমরা তৈরি করেছি। ওই যে গার্লফ্রেন্ড লাভারকে গার্লফ্রেন্ড বানিয়েছি এইভাবে। দেখো কীরকমভাবে না, ডেল্টা পি মানে কি ভরবেগ, F= ডেল্টা পি মানে কি ডেল্টা পি মানে এম
ভি, পির জায়গায় আমি কি লিখলাম, এম ভি। ডেল্টা যেমন ছিল তেমন থাকলো। একটু আগেই আমরা বলেছি পি ইকুয়াল টু এম ভি, পি মানে হলো ভর বেগ। এই ইকুয়েশনটা কিন্তু মনে রাখবে, বাই ডেল্টা টি, এইটা হলো। এবার এই দেখো, এম কারোর পরিবর্তন হয় না বলে আমরা জানি, কারণ এম স্থির, মানে কোনো বস্তুর ভর সবসময় স্থির থাকে। কিন্তু সব সময় নয়, যখন আমরা কোয়ান্টাম মেকানিক্স পড়বো, সে অনেক বড় ক্লাসে গিয়ে যখন আমরা কোয়ান্টাম মেকানিক্স পড়বো, তখন আমরা দেখব কি না, যে বস্তুর ভর সবসময় স্থির থাকে না, ভরও পর্যন্ত বাড়ে কমে। ঠিক আছে, তো এখন শুধু এইটুকুই আমরা জেনেছি কি, যে কোনো বস্তুর ভর পরিবর্তনশীল হয় না, ভার পরিবর্তনশীল। কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেলে ভারের পরিবর্তন হয়, কিন্তু ভরের পরিবর্তন হয় না। তাহলে ভরের যখন পরিবর্তন হয় না, তখন ভরটাকে আমরা বাইরে বের করে নেব। তাহলে এফ ইকুয়াল টু, ভরটাকে ডেল্টার বাইরে বের করে নিলাম, নিয়ে কি করলাম, ডেল্টা ভি বাই ডেল্টা টি লিখলাম। কেন এমটাকে বাইরে বের করে নিলাম না, যেহেতু এম স্থির অবস্থায় থাকে আর বেগের পরিবর্তন হয়, তাই শুধুমাত্র বেগের পরিবর্তনের জন্য ডেল্টা ভি লিখলাম, মানে যার পরিবর্তন হচ্ছে সেটার ডেল্টা লিখলাম, যেমন সময়েরও পরিবর্তন হচ্ছে তাই ডেল্টা টি লিখলাম। এইবার দেখো, এই যে ডেল্টা ভি বাই ডেল্টা টি, এই যে ডেল্টা ভি বাই ডেল্টা টি, এই পোর্শনটুকু, এইটাকে কি লেখা যায় বলো তো? এইটা মানে হলো ত্বরণ। কিভাবে না, বেগের পরিবর্তনের হারকে আমরা কি জানি, ত্বরণ বলে লিখি না, সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধি বা বেগ হ্রাসের হারকে ত্বরণ বা মন্দন বলে। তাহলে ঠিক সেই রকমভাবে লিখে দাও এফ ইকুয়াল টু, এই ডেল্টা ভি বাই ডেল্টা টি এই জায়গায় লিখে দাও এফ ইকুয়াল টু এম এ। এবার তোমরা তো বলবে, স্যার আমরা তো পড়েছি ডেল্টা কোনো জায়গায় ছিল না, এ সমান ছিল ভি টু মাইনাস ভি ওয়ান বাই টি সময়। তো ঠিক এটাই, ভি টু মাইনাস ভি ওয়ান বাই টি মানে কি, ভি টু মাইনাস ভি ওয়ান মানে কি, বেগের পরিবর্তন। এটাই তো বেগের পরিবর্তন, মানে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, মানে কতটা বেগ তোমার পরিবর্তন হলো, শুধু নোটেশনটা চেঞ্জ করা হয়েছে, ডেল্টা দিয়ে লেখা হয়েছে। আবার সময় এখানে 0 থেকে টি নেওয়া হয়েছে, তাই 0 থেকে টি মানে কি, অ্যাকচুয়ালি বেগের সময়ের পরিবর্তন কত, টি, কারণ টি মাইনাস 0 মানে কি টি। তো এটা আর এই ইকুয়েশনটা দুটো কিন্তু একই ইকুয়েশন। তো এখান থেকেই এই যে আমাদের যে সংজ্ঞাটা এসছে এফ ইকুয়াল টু এম এ, সেটা হলো এইটা। তো তোমাদের যদি সেকেন্ড লর যে গাণিতিক রূপ সেটা প্রমাণ করতে বলে, তোমরা কিন্তু এইখান থেকেই শুরুটা করবে, এখান থেকে শুরুটা করবে, যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে পায় এফ সমানুপাতিক ডেল পি বাই ডেল টি বলে, এখান থেকে এই পর্যন্ত কিন্তু করবে। বোঝা গেছে? এবার দুটো ফ্যাক্ট তোমাদের সামনে রাখবো, সেই দুটো ফ্যাক্টকে তোমরা একটু তোমাদের বিচার বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করো। দেখো, মনে করো এখানে একটা গাড়ি, মানে চার চাকা আছে, আর মনে করো একটা সাইকেল আছে। সাইকেল আমি অতটা ভালো আঁকতে পারি না, চার চাকাগুলো একটু বেশি ভালো আঁকি। তো দেখো, মনে করো এটা সাইকেল আর এটা চার চাকা। তো এই চার চাকা বা গাড়িটা এর কত ত্বরণ নিয়ে এগোচ্ছে, এ ত্বরণ নিয়ে এগোচ্ছে, এবং এই সাইকেলটাও এ ত্বরণ নিয়ে এগোচ্ছে। এইবার যদি এই চার চাকার সামনে যদি তুমি দাঁড়াও এখানে, তাহলে বলো তো দেখি, দুজনের সামনে যদি দাঁড়াও, চার চাকা আর সাইকেল, কে তোমাকে বেশি বল দিয়ে আঘাত করবে? কে তোমাকে বেশি বল দিয়ে আঘাত করবে? এই যে চার চাকাও কিন্তু এ ত্বরণ নিয়ে যাচ্ছে, আর সাইকেলটাও কিন্তু এ ত্বরণ নিয়ে এগিয়ে যাচ্ছে, মানে দুজনের বেগের পরিবর্তন যেটা, সেটা কিন্তু একই আছে। এবার বলো তো, কে বেশি বল দিয়ে বা কার দ্বারা বেশি আঘাতপ্রাপ্ত হবে তুমি? অবশ্যই কিন্তু তোমরা যেন এইরকম সাইকেলের সামনে বা চার চাকার সামনে দাঁড়িও না, ঠিক আছে? তো আমরা কিন্তু বুঝতে পারছি যে চার চাকা দিয়ে বেশি আঘাতপ্রাপ্ত হব আমরা। কেন বলো তো? কারণ দেখো, চার চাকার ভর কি না বেশি, চার চাকার ভর বেশি হওয়ার জন্য বল সমান আমরা জানি কি, ভর ইন্টু ত্বরণ। তাহলে ত্বরণ তো দুজনের সেম, মানে সাইকেলেরও ত্বরণ একই, এই ত্বরণটা দুজনের সেম। তাহলে ভর যেহেতু বেশি চার চাকার, তাই চার চাকার ক্ষেত্রে কি হবে, বলটা বেশি হবে।
দেখো এবার আমরা জানবো নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে ভর ও ত্বরণের মধ্যে সম্পর্ক। অনেক আগেই কিন্তু এই সম্পর্কটা অলরেডি জেনে গেছি, তবুও এটাকে স্পেসিফিকভাবে কিভাবে জানবো। দেখো মনে করো এখানে একটা ফুটবল আছে এবং একটা 10 কেজির বাটখারা আছে। তাহলে ফুটবলটা নিশ্চয়ই 10 কেজি নয়, ফুটবলের ভর কম। তো ফুটবলের ভরটা ধরলাম এখানে m1, আর 10 কেজির যে বাটখারাটা সেটার ভর ধরলাম m2। এইবার দেখো যদি দুটো সমান মানের বল প্রয়োগ করি, মানে বাটখারার ওপরেও এই দিকে একটা সমান মানের, মানে যা বল প্রয়োগ করলাম F, ঠিক সেই একই বলটা এই ফুটবলটার ওপরেও প্রয়োগ করছি F মানের বল। তাহলে বলো তো কার ত্বরণটা বেশি হবে? তো কার ত্বরণ বেশি হবে, মনে করো আমরা জানি না কার ত্বরণ বেশি হবে, এটুকু বুঝতে পারছি যে এর ত্বরণ হবে A1, কারণ A1 দিয়ে সব ডিনোট করছি, তাহলে এর ত্বরণ হবে কি A2। তাহলে প্রথমটার ক্ষেত্রে যদি নিউটনের সেকেন্ড ল অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, F ইকুয়াল টু m1 A1, এটা হলো। একই রকমভাবে দ্বিতীয়টার ক্ষেত্রে যদি নিউটনের সেকেন্ড ল অ্যাপ্লাই করি, তাহলে এর ক্ষেত্রে কি হবে, F ইকুয়াল টু m2 A2। তাহলে নিউটনের সেকেন্ড ল অ্যাপ্লাই করলে F ইকুয়াল টু m2 A2। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে যেহেতু বল F প্রয়োগ করা হয়েছে, তাই এখানে F এর কোনো 1 2 দেওয়া হয়নি, কিন্তু বোঝা গেছে। এইবার দেখো দুটো বল সমান F আর F, মানে ফুটবলের ক্ষেত্রে আর 10 কেজির ক্ষেত্রে। তাহলে এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ যদি দিই, তাহলে আমরা লিখতে পারবো কি না, m1 A1 ইকুয়াল টু m2 A2, এই সমীকরণটা লেখা যায়। তাহলে এক্ষেত্রে A1 বাই A2 সমান কি হবে, m2 বাই m1, তাই না? A1 বাই A2 সমান কি m2 বাই m1। তাহলে এই সমান চিহ্নটাকে যদি তুলে দেওয়া যায়, তাহলে কি হবে, A1 সমানুপাতিক 1 বাই m1। তার মানে যে A1টা কি না, প্রথমটার ক্ষেত্রে ত্বরণ, মানে ফুটবলের ক্ষেত্রে ত্বরণ, এটা তো ফুটবল, তাহলে A1টা হলো কি না ফুটবলের ক্ষেত্রে ত্বরণ, আর m1টা কি ফুটবলের ভর। তার মানে সমান বল প্রয়োগ করলে ভারী বস্তুতে যে ত্বরণটা তৈরি করতে হবে, দেখো ত্বরণটার সঙ্গে ভরের সম্পর্কটা কি না, ভর যদি বাড়ে তার ত্বরণ কমবে, আর ভর যদি কমে তাহলে ত্বরণ বাড়বে, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটাই হচ্ছে ভর ও ত্বরণের মধ্যে সম্পর্ক। ভর বাড়লে ত্বরণ কমবে, ত্বরণ কমলে ভর বাড়বে। তো এই যে ভর আর ত্বরণের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এই যে A1 সমানুপাতিক 1 বাই m, এইটা মানেটা কি? মানেটা দেখো, একটা হালকা বস্তুকে যদি আমরা ত্বরণ তৈরি করতে চাই ভারী বস্তুর তুলনায়, তাহলে তাকে কম বল প্রয়োগ করতে হবে, এটাই হলো মেন ব্যাপার। হালকা বস্তুতে কম বল প্রয়োগ করলে সে তাড়াতাড়ি ত্বরণ তৈরি করবে, আর ভারী বস্তুতে বেশি বল প্রয়োগ করলে সে কী করবে, তবেই তার ত্বরণটা তৈরি হবে। এটাই হলো ভর আর ত্বরণের মধ্যে সম্পর্ক। বলের দু ধরনের একক আছে, একটা পরম একক, একটা অভিকর্ষীয় একক। অভিকর্ষীয় একক, এই পরম এককের দুটো ভাগ আছে, একটা সিজিএস পদ্ধতি আর একটা এসআই পদ্ধতি। বলের পরম এককের দুটো ভাগ, একটা সিজিএস পদ্ধতি, একটা এসআই পদ্ধতি। এই সিজিএস পদ্ধতিতে বলের একক হলো ডাইন, বা ইংলিশে লেখা হয় DYNE, আর এসআই পদ্ধতিতে বলের একক হলো কি নিউটন, বা এন দ্বারা লেখা হয়। এসআই পদ্ধতিতে বলের একক হলো নিউটন, সিজিএস পদ্ধতিতে বলের একক হলো ডাইন। আচ্ছা, এই যে বলের অ্যাকচুয়াল এককটা ডাইন ছাড়া আর কি দ্বারা লেখা যেতে পারে? তো কিছুই নয়, আমাদের যে সমীকরণটা আছে F ইকুয়াল টু ma, সেইটাকে রিমাইন্ড করো, বল সমান ভর ইন্টু ত্বরণ হলো। এবার দেখো বলের সিজিএস একক বের করব। তাহলে বলের সিজিএস একক বের করতে গেলে বল সমান ভর ইন্টু ত্বরণ, তার মানে ভরের সিজিএস এককটা আমাকে জানতে হবে, আর ত্বরণের সিজিএস এককটা আমাকে জানতে হবে। তাহলে ভরের সিজিএস একক কি, গ্রাম, আর ত্বরণের সিজিএস একক কি না সেমি পার সেকেন্ড স্কোয়ার। সেকেন্ড নয় কিন্তু, সেমি পার সেকেন্ড হলে বেগের একক, আর সেমি পার সেকেন্ড স্কোয়ার হলো ত্বরণের একক। তাহলে এই যে বলের এককটা হলো সেমি পার সেকেন্ড স্কোয়ার, এইটা কি একক হলো, সিজিএস একক। এইবার
এই এত বড় জিনিসটাকে না লিখে এটাকে লেখা হয় কি না ডাইন। এত বড় এককটাকে না লিখে এইটাকে লেখা হয় কি ডাইন। বোঝা গেছে? মানে ডাইন হলো গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ারের একটা ভালো নাম, গঠনমূলক নাম। গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার এত বড় না লিখে এটাকে বলা হয় ডাইন। একই রকমভাবে যদি এসআই পদ্ধতিতে এককটা তৈরি করা যায় তাহলে কি হবে? গ্রামের জায়গায় কেজি, আর সেমি পার সেকেন্ড স্কোয়ারের জায়গায় কি হয়ে যাবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এইটাকে না লিখে এরও একটা ভালো নামে ডাকা হয়, সেটার নাম হলো কি নিউটন বা এন, নিউটন দ্বারা ডাকা হয়। তাহলে সিজিএস একক যদি অপশানে থাকে গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার তাহলে এটা ঠিক, বা যদি থাকে ডাইন সেটাও ঠিক, আর যেটা এসআই একক সেটা কি না কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা যা নিউটন সেটা একই। বোঝা গেছে? এইবার দেখো আমরা যেটা খুব ইন্টারেস্টিং এবং পরীক্ষাতে পড়ে এটা আমরা জানবো যে 1 নিউটন সমান কত ডাইন, এই জিনিসটা আমরা জানবো। 1 নিউটন সমান কত ডাইন, কত ডাইন, এই জিনিসটা আমরা জানবো এবং এটা কিন্তু প্রায় পরীক্ষাতে পড়ে। 1 নিউটন সমান কত ডাইন, এটা 2 নম্বরে প্রমাণ করতে দেয় কখনো কখনো, কখনো কখনো এমসিকিউতে থাকে। তো দেখো 1 নিউটন মানে কি, আমরা একটু আগে দেখলাম এফ ইকুয়াল টু এম এ থেকে 1 নিউটন মানে আমরা পেয়েছি কি নিউটন সমান, তখন এটা সব এসআইতে হয়ে যাবে, তার মানে কেজি, আর এটা হয়ে যাবে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এবার বলো কেজিকে যদি গ্রামে প্রকাশ করি তাহলে কি হবে? 1 কেজি সমান কত গ্রাম? 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে ঠিক কেজির জায়গায় লিখলাম কি না 1000 গ্রাম। এবার বলো মিটারকে যদি সেন্টিমিটারে নিয়ে যাই কি হবে? মানে 1 মিটার সমান কি হবে? 1 মিটার সমান 100 সেন্টিমিটার, আমরা জানি একদম ছোটোবেলার। 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো সেকেন্ড যেমন ছিল তেমন আছে, সেকেন্ডের কোনো পরিবর্তন করছি না, ওই জন্য সেকেন্ড স্কোয়ার অ্যাজ ইট ইজ লিখে দিলাম। তাহলে কি হলো বলো তো? 1 3টে জিরো ইন্টু 1 2টো জিরো গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার, মানে এককগুলোকে আউটসাইডে ডান দিকে লিখলাম। তাহলে দেখো এটা 3টে শূন্য, এটা 2টো শূন্য, 5টা শূন্য, তো 5টা শূন্যকে লেখা হয় কিভাবে? 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার। এবার বলো এই যে গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার এটাকে কি লেখা হয়? গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার মানেই হলো কি, একটু আগে আমরা জেনেছি গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার মানে হলো ডাইন, তো এইটাকে লেখা হয় ডাইন। তাহলে 1 নিউটন সমান কত ডাইন হলো? 1 নিউটন সমান হলো 10 টু দি পাওয়ার 5 ডাইন। এবার এটা কখনো কখনো ঘুরিয়ে দেয় 1 ডাইন সমান কত নিউটন, তখন কি করবে? যেমন 10 টু দি পাওয়ার 5 যা আছে অ্যাজ ইট ইজ লিখে দেবে, শুধু 5-এর আগে মাইনাস চিহ্ন দিয়ে দেবে। 1 ডাইন সমান 10 টু দি পাওয়ার -5 নিউটন। বোঝা গেল? তো যদি বলে ডাইন আর নিউটনের সম্পর্ক প্রতিষ্ঠা করো তখন কিন্তু এইটাই তোমাদেরকে করতে হবে। এবার দেখো আমাদের যেটা জানার অভিকর্ষীয় একক বলের, আর যে অভিকর্ষীয় একক আছে সেইটা নিয়ে আমরা জানব। তো দেখো হেডলাইন দাও, অভিকর্ষীয় একক। অভিকর্ষীয় একক, এই অভিকর্ষীয় এককটা কি? দেখো যদি সিজিএস পদ্ধতিতে এই যে অভিকর্ষীয় একক এরও দুটো পদ্ধতি আছে, একটা কি সিজিএস পদ্ধতি আর একটা এসআই পদ্ধতি। তো সিজিএস পদ্ধতি মানে তোমরা অবশ্যই জানো সিজিএস এর ফুল ফর্ম সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, আর এসআই পদ্ধতি মানে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল। সিজিএস পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একককে বলা হয় গ্রাম ভার, এটাকে বলা হয় কি গ্রাম ভার। সিজিএস পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একককে বলা হয় গ্রাম ভার, এটাকে লেখা হয় জিএফ, 1 জিএফ, জিএফ গ্রাম ভার। এফ দিয়ে ভারটাকে লেখা হচ্ছে কারণ বহু পুরনো দিনের বইগুলোতে আগে ত্বরণকে লেখা হতো এফ দ্বারা, সেই জন্য এই ত্বরণ এফটা আর কিছুই নয়, এটা ত্বরণ ডিনোট করছে, ঠিক আছে? তো অভিকর্ষীয় একক হলো গ্রাম ভার সিজিএস পদ্ধতিতে। এই 1 গ্রাম ভার মানে কত কি সেইটা আমরা জানবো, বা এর যে সংজ্ঞাটা সেটা আমরা দেখব যে 1 গ্রাম ভার বলতে কি বোঝায়। দেখো 1 গ্রাম ভার মানে 1 গ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবী
তার নিজের কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে। মানে মনে করো এখানে একটা 1 গ্রামের কোনো বল আছে বা কোনো একটা স্টোন আছে 1 গ্রামের, সেই 1 গ্রাম ভরের কোনো বলকে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে সেটাই হচ্ছে কি না 1 গ্রাম ভার। তাহলে 1 গ্রাম ভার সমান হবে কি না 1 গ্রাম ইন্টু ভার মানে ত্বরণ, এখানে ত্বরণ সিজিএস পদ্ধতিতে ত্বরণের মান কি ত্বরণ, অভিকর্ষীয় ত্বরণ মানে জির মান, যেটা সিজিএস পদ্ধতিতে অভিকর্ষজ যে ত্বরণ সেই অভিকর্ষজ ত্বরণের মান। অনেক বইতে দেখবে 981 আছে, অনেক বইতে দেখবে 980 আছে, তোমরা যেটা লিখবে কোনো অসুবিধা নেই। তাহলে সিজিএস পদ্ধতিতে জি এর মান কত 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। অভিকর্ষজ ত্বরণকে জি দ্বারা লেখা হয় আমরা জানি, সেই জি এর মান হচ্ছে কি 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার, এটা সিজিএস পদ্ধতিতে। তাহলে হলো কি 1-এর সঙ্গে 980 গুণ করলে কত হবে 980 সেন্টিমিটার গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার, কারণ সিজিএস পদ্ধতিতে গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার। তো গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ারকে কী লেখা হয় ডাইন, তাহলে 980 ডাইন। ঠিক আছে, তো 1 গ্রাম ভার সমান আমরা জানলাম কি 980 ডাইন। 1 গ্রাম ভার সমান আমরা জানলাম 980 ডাইন। এবার এসআই পদ্ধতিতে অভিকর্ষীয় একক হচ্ছে কি না কিগ্রা ভার বা কেজি ভার। কিগ্রা ভার এটাকেও কীরকমভাবে লেখা হয় না কেজিএফ, এইরকমভাবে লেখা হয় কিগ্রা ভার। ঠিক আছে, তো কিগ্রা ভারকে যদি 1 কিগ্রা ভারকে কত নিউটন বা কত ডাইনে যদি প্রকাশ করি আমরা, তাহলে কিভাবে করব, একই রকম 1 কিগ্রা ভার বা 1 কেজি ভার সমান কি 1 কেজি ইন্টু এসআই পদ্ধতিতে অভিকর্ষজ যে ত্বরণ তার মান কত না 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সেটা কি হবে 1 ইন্টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে হলো কি 9.8 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাই হলো কি না 1 কেজি ভার। 1 কেজি ভার মানে হলো 9.8 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখো এই যে এই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাকেই আমরা একটু আগে শিখেছি কি বলে নিউটন বলে। তাহলে 1 কেজি ভার সমান কত হলো 9.8 নিউটন। 1 কেজি ভার বা 1 কিগ্রা ভার সমান হলো 9.8 নিউটন। তাহলে বলের আমরা 4টে একক জানলাম, পরম একক আর অভিকর্ষীয় একক। পরম এককটা কি, পরম একক 2টো একক সিজিএস পদ্ধতিতে এসআই পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে ডাইন, এসআই পদ্ধতিতে নিউটন। 1 নিউটন সমান 10⁵ ডাইন আর 1 ডাইন সমান 10⁻⁵ নিউটন। একই রকম বলের অভিকর্ষীয় 2টো একক আছে কি না 1 গ্রাম ভার আর 1 কেজি ভার। গ্রাম ভারটা কি না 1 গ্রাম ভরের বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেটাকে বলা হয় কি গ্রাম ভার। 1 গ্রাম ভার। একই রকম 1 কেজি মানে কি 1 কেজি ভার মানে কি না 1 কেজি ভরের বস্তুকে 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী তার যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেটা হচ্ছে কি 1 কেজি ভার। তোমরা অবশ্যই এটা মনে রাখবে 1 গ্রাম ভার সমান 980 ডাইন আর 1 কেজি ভার সমান 9.8 নিউটন, কারণ বহু অঙ্কে কিন্তু এই কেজি ভার একক বা গ্রাম ভার একক দিয়ে অঙ্ক থাকে, তখন কিন্তু আমাদেরকে এই একক কনভার্সেশনটা যদি না জানি গ্রাম ভার থেকে ডাইন বা কেজি ভার থেকে নিউটন, তাহলে কিন্তু আমাদের হবে না। বোঝা গেছে? এইবার আমরা দেখব নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র প্রতিষ্ঠা। এটা খুবই ট্রিকি কোশ্চেন, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র। তো প্রথম গতিসূত্রটা আগে একটু রিমাইন্ড করো, অনেক দিন পড়েছে তো তাই প্রথম গতিসূত্রটা মনে নেই হয়তো। প্রথম গতিসূত্রটা কি না কোনো বস্তুকে বাইরে থেকে প্রযুক্ত বল প্রয়োগ না করলে তাহলে সেই স্থির বস্তু চিরকাল স্থির থাকে, সচল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় চলতে থাকে। তো মানেটা কি, যদি এফ নেট ইকুয়াল টু 0 হয়, তাই তো এটাই বলেছিলাম যে বাইরে থেকে নেট বল যদি বা লব্ধি বল যদি 0 হয় তাহলে তার বেগের কোনো পরিবর্তন হয় না, মানে অ্যাক্সেলারেশন ইকুয়াল টু 0, মানে ত্বরণ ইকুয়াল টু 0 হয়। যদি বল প্রয়োগ 0 হয় বাইরে থেকে তাহলে তার ত্বরণ 0 হয়। এটাই হচ্ছে কি নিউটনের প্রথম গতিসূত্র। এবার দ্বিতীয় গতিসূত্র একটু আগে কি দেখলাম, এফ ইকুয়াল টু এম এ।
এইটা আমরা কাটাছাড়া করে পেয়েছি নিউটনের দ্বিতীয় গতিসূত্র। তাহলে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করছি না, বাইরে থেকে যদি বল প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, সচল বস্তু চিরকাল সরলরেখায় থাকবে। এটা হচ্ছে প্রথম গতিসূত্র। এইবার আমরা ত্বরণের সংজ্ঞায় পড়েছিলাম কি, এ মানে কি বলতো? এ মানে হচ্ছে কি না বেগ বৃদ্ধির হার। আমি এখানে ত্বরণ ধরে নিচ্ছি, তাই বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। ভি মাইনাস ইউ বাই টি, প্রথম দিকে মনে করো একটা সমীকরণ ছিল ভি সমান ইউ প্লাস এ টি, এরকম একটা সমীকরণ ছিল। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি কি এ সমান ভি মাইনাস ইউ বাই টি, মানে ত্বরণ সমান সময়ের সাপেক্ষে বেগ কতটা বৃদ্ধি হয়েছে। তো ঠিক ত্বরণের জায়গায় মানে এফ ইকুয়াল টু এম এর সমীকরণে এর জায়গায় এইটা বসিয়ে দাও ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এফ ইকুয়াল টু এম এর জায়গায় যদি এটা বসিয়ে দিই কী হবে? ভি মাইনাস ইউ বাই টি, এইটাই বসিয়ে দাও এখান থেকে, ভি মাইনাস ইউ বাই টি হয়ে গেল। এইবার দেখো ত্বরণটা কি হবে। তো ত্বরণের জায়গায় ভি মাইনাস ইউ বাই টি বসিয়ে দিলাম। এইবার কি না বাইরে থেকে যদি বল প্রয়োগ না হয়, মানে এফ সমান কত না 0 বসাও। এফ সমান যদি 0 বসাই তাহলে কি হবে? 0 ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, এটা হলো। এইটা হলো যখন, এইবার এই টিটা শূন্যর সঙ্গে গুণ করলে কত হয়ে যাবে? 0 সমান এম ভি মাইনাস ইউ হয়ে গেল, এম ভি মাইনাস ইউ। এবার দেখো এমটা এখানে ভাগ করে দাও, 0 বাই এম দিয়ে দাও, দিয়ে ভি মাইনাস ইউ এইটা দিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে? 0 হয়ে গেল। তো যেই 0 হয়ে গেল তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত না ভি মাইনাস ইউ। তো ভি মাইনাস ইউ ইকুয়াল টু 0, তার মানে কি ভি সমান ইউ। তাহলে একটা জিনিস আমরা এখান থেকে পেলাম কি না ভি সমান ইউ। ভিটা কি বলতো? অন্তিম বেগ। আর ইউটা কি বলতো? প্রাথমিক বেগ। তার মানে একটা জিনিস পেলাম কি না বস্তুটার প্রাথমিক বেগ যা, অন্তিম বেগ তাই। মানে এই যে বস্তুটা, সাপোজ এই যেটার কথা বলা হয়েছে, এই বস্তুটার প্রাথমিক বেগ যা, অন্তিম বেগ তাই। মানে বেগের কোনো পরিবর্তন হয়নি। আর সেটাই তো বলছে নিউটনের প্রথম গতিসূত্র, যে বেগের কোনো পরিবর্তন হবে না, অ্যাক্সেলারেশন 0, মানে ত্বরণ 0 মানে কি বেগের কোনো পরিবর্তন হবে না। তো এটাই হলো নিউটনের প্রথম গতিসূত্র থেকে দ্বিতীয় গতিসূত্র প্রতিষ্ঠা। তোমাদের যদি পরীক্ষাতে পড়ে তোমরা এখান থেকে স্টার্ট করবে এফ ইকুয়াল টু এম এ, আর এইখানে শেষ করবে করে নিচে এটা লিখে দেবে যে বস্তুটার অন্তিম বেগ সমান প্রাথমিক বেগ। তো এটাই গেল আজকের ক্লাস। নিউটনের দ্বিতীয় গতিসূত্রের যা ছিল, সেই নিউটনের দ্বিতীয় গতিসূত্র সম্বন্ধে আমরা কিন্তু বিস্তারিত জানলাম। পরের ক্লাসে আমরা দেখব যে নিউটনের তৃতীয় গতিসূত্রটা, সেই তৃতীয় গতিসূত্র এবং নিউটনের এই দ্বিতীয় গতিসূত্র থেকে অনেক অঙ্ক আমরা পরে ক্লাসগুলোতে করব। তো ততক্ষণ পড়াশোনা করতে থাকো। অল দ্য বেস্ট।